হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে ইউটিউব চ্যানেলে যাই। আজকে আমরা পড়ব বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন। এই চ্যাপ্টারের প্রথমেই বা শুরুতেই যে আলোচনাটা রয়েছে সেটা হচ্ছে ইনসোলেশন। তো আমরা জেনে নিই যে এই ইনসোলেশনটা কি। এই ইনসোলেশন কথার অর্থ হলো ইনকামিং সোলার রেডিয়েশন। একে যদি আমরা শর্ট ফর্ম করি তাহলে এখানে ইন সোলারের সোল এবং রেডিয়েশনের এসেন, এই তিনটে শব্দকে যুক্ত করে আমরা ইনসোলেশন শব্দটা পেয়ে যাই। তো এই ইনসোলেশনের অর্থ হচ্ছে কি, সূর্যরশ্মির তাপীয় ফল। সূর্যরশ্মির তাপীয় ফল। তো এই সূর্যরশ্মির তাপীয় ফলটা কি? ধরে নাও যে এটা আমাদের সূর্য, তাহলে এই সূর্যের বিভিন্ন অংশ রয়েছে। সূর্যের বাইরের অংশকে আমরা বলে থাকি করোনা। তো এই সূর্যপৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। এটা সূর্যের বাইরের তাপমাত্রা। কিন্তু এই যে তাপমাত্রাটা রয়েছে, যখন এটা পৃথিবীর দিকে ছুটে আসে, এটা ধরে নিলাম যে আমাদের এটা পৃথিবী, তাহলে পৃথিবীর দিকে সূর্য থেকে যে পরিমাণ তাপ পৃথিবীর দিকে আসছে এবং পৃথিবীকে বিভিন্নভাবে উত্তপ্ত করছে, সেটাকে আমরা বলছি ইনসোলেশন। অর্থাৎ এটার নাম হচ্ছে ইনসোলেশন। সূর্য থেকে আগত সৌরশক্তির প্রায় 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ, 200 কোটি ভাগের 1 ভাগ, এই 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে ছুটে আসে। এই 1 ভাগ সৌরশক্তিকেই বলা হয়েছে ইনসোলেশন বা ইনকামিং সোলার রেডিয়েশন। এবার এখানে দেখা যায় যে এই যে এই সূর্য থেকে পৃথিবীর দিকে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট 19 সেকেন্ড। 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগছে। তাহলে এই 8 মিনিট 19 সেকেন্ডের মধ্যে কেন এত কম সময় লাগছে? কারণ আলোর গতিবেগ অনেক বেশি। 1 সেকেন্ডে আলোর গতিবেগ প্রায় 2,97,000 কিমি। এটা হচ্ছে 1 সেকেন্ডে আলোর গতিবেগ। আবার যদি আমরা মাইলে ধরি তাহলে 1 সেকেন্ডে প্রায় 1,86,000 মাইল। এটা হচ্ছে 1 সেকেন্ডে আলোর গতিবেগ। তাহলে প্রতি সেকেন্ডে প্রায় 2,97,000 কিলোমিটার বা 1,86,000 মাইল বেগে সূর্য থেকে পৃথিবীতে আলো ছুটে আসছে, এবং যে পরিমাণ ছুটে আসছে সেটা হচ্ছে 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ। আর ওই 1 ভাগ সৌরশক্তিকে আমরা বলছি ইনসোলেশন। এবার আমরা চলে আসি পরের বিষয়ে। এই যে 200 কোটি ভাগের 1 ভাগ সৌরশক্তি। এই 200 কোটি ভাগের মধ্যে যে 1 ভাগ সৌরশক্তি রয়েছে, এই 1 ভাগকে যদি আমরা 100% ধরে নিই,
তাহলে 100% ধরে নেওয়ার পরে এর মধ্যে থেকে 34% সৌরশক্তি, এটাকে বলা হয় অ্যালবেডো। অ্যালবেডো কেন এটাকে বলছি অ্যালবেডো? কারণ এই 34% শক্তি সূর্য থেকে আসার সময় পৃথিবীকে কোনোভাবে উত্তপ্ত না করে বিভিন্ন, যেমন মেঘ, তারপরে হচ্ছে ভূপৃষ্ঠ এবং এছাড়াও ধূলিকণা ইত্যাদি দ্বারা পুনরায় বায়ুমণ্ডলে ফিরে চলে যাচ্ছে বা মহাকাশে বিলীন হয়ে যাচ্ছে। অর্থাৎ বায়ুমণ্ডলকে বা পৃথিবীর বায়ুমণ্ডলকে কোনোভাবেই উত্তপ্ত করতে এই প্রকার শক্তি কাজে লাগছে না, তাই এর নাম হচ্ছে অ্যালবেডো। তাহলে 100 থেকে যদি আমরা 34 বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাই 66% সৌরশক্তি। এই 66% সৌরশক্তি আবার বায়ুমণ্ডলকে বিভিন্নভাবে উত্তপ্ত করছে। তাহলে এই 66% শক্তি যেহেতু পৃথিবীকে উত্তপ্ত করতে কাজে লাগছে, তাই এই সৌরশক্তিটার নাম হচ্ছে কার্যকারী সৌর বিকিরণ। কার্যকারী সৌর বিকিরণ। তাহলে 66% সৌরশক্তি পৃথিবীকে বা পৃথিবীর বায়ুমণ্ডলকে বিভিন্নভাবে উত্তপ্ত করতে কাজে লাগছে বলে এই পরিমাণ সৌরশক্তিকে বলা হয়েছে কার্যকারী সৌর বিকিরণ। আচ্ছা, এবার আমরা দেখে নেব পরের পয়েন্ট। সূর্য থেকে তাপশক্তি আসার সময় যে ইনসোলেশন রয়েছে, অর্থাৎ ইনসোলেশন যেটা রয়েছে, সেই ইনসোলেশনের বেশ কিছু নিয়ন্ত্রক রয়েছে। এখানে আমরা উল্লেখ করেছি নিয়ন্ত্রক, প্রথম পয়েন্ট সূর্যরশ্মির পতন কোণ, তারপরে দ্বিতীয় পয়েন্ট রয়েছে দিবাভাগের দৈর্ঘ্য, তৃতীয় হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, চতুর্থ হচ্ছে আবহমণ্ডলের স্বচ্ছতা এবং পঞ্চম হচ্ছে সৌর কলঙ্ক। এখন আমাদের বিষয় হলো যে এগুলো কেন রয়েছে বা নিয়ন্ত্রকই বা কেন থাকবে? কারণ পৃথিবীর সব জায়গায় তাপমাত্রার পরিমাণ সমান হয় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে। তাহলে এই তাপমাত্রা যে সমান হয় না বা কেন হয় না, কী কারণে হয় না, সেই কারণগুলো হচ্ছে, যার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ। ধরে নিলাম যে এটা আমাদের পৃথিবী পৃষ্ঠ। তাহলে আমরা জানি যে সূর্য থেকে পৃথিবীর দিকে আলো আসার সময় সেই আলো দুরকম কৌণিক মানে পড়ে। একটা হলো লম্বভাবে আর অন্যটা হলো তির্যকভাবে। তাহলে লম্বভাবে সূর্যরশ্মি পড়ার সময় যে রশ্মিটা পৃথিবীর ওপর লম্বভাবে পড়ছে, লম্বভাবে পড়ার কারণে ওই অঞ্চলে সৌররশ্মিটা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই থেকে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, ওই অঞ্চলের তাপমাত্রা বেশি হচ্ছে। কিন্তু তির্যকভাবে পড়ার কারণে কি হচ্ছে, এটা বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, অর্থাৎ এই অঞ্চলে আলোর যে ঘনত্ব বা তাপের যে ঘনত্ব সেটা কিছুটা কমে যাচ্ছে, যার কারণে এই অঞ্চলে তাপের পরিমাণ কম হচ্ছে। ঠিক আছে, এই অঞ্চলে তাপ কম। তাহলে লম্বভাবে পড়ার কারণে তাপের পরিমাণ বেশি, আবার তির্যকভাবে পড়ার কারণে তাপের পরিমাণ হয়ে যাচ্ছে কম। এরকম যদি আমরা একটা উদাহরণ নিয়ে নিই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে পৃথিবী রয়েছে, সেই পৃথিবীর মাঝ বরাবর নিরক্ষীয় অঞ্চল রয়েছে। নিরক্ষীয় অঞ্চলের কৌণিক মান কত? 0 ডিগ্রি। আর নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে একেবারে মেরু অঞ্চলে রয়েছে 90 ডিগ্রি। আবার দক্ষিণ মেরু অঞ্চলেও, এটা উত্তর মেরু, আবার দক্ষিণ মেরু অঞ্চলেও রয়েছে 90 ডিগ্রি। তাহলে অক্ষাংশ যত বাড়তে থাকে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য তত বেশি হয়। যেমন উত্তর মেরুর দিকে হয়ে থাকে তেমনি দক্ষিণ মেরুর দিকেও হয়ে থাকে। তো এই যে নিরক্ষীয় অঞ্চল রয়েছে, এই নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়। এই অঞ্চলগুলোতে সারা বছর লম্বভাবে কিরণ দেয়, যার ফলে কি হচ্ছে, এই অঞ্চলটার তাপমাত্রা সারা বছরই বেশি থাকে, সারা বছর বেশি, অর্থাৎ একই রকম। এই জন্য নিরক্ষীয় অঞ্চলে গরম বেশি হয়ে থাকে। আবার এই নিরক্ষীয় অঞ্চল থেকে যতই মেরুর দিকে যাওয়া যায়, উত্তর মেরু কিংবা দক্ষিণ মেরুর দিকে, পতন কোণের পার্থক্য ততই বাড়তে থাকে, অর্থাৎ তির্যকভাবে হতে থাকে। ঠিক এরকম তির্যকভাবে।
আর এই তির্যকভাবে হওয়ার কারণেই মেরু অঞ্চলের তাপমাত্রা হচ্ছে অনেক কম। তার নিরক্ষীয় অঞ্চলের তাপমাত্রা যেমন অনেক বেশি, তেমনি মেরু অঞ্চলের তাপমাত্রা আবার কম। একেবারে যে মেরুবিন্দু রয়েছে অর্থাৎ উত্তর মেরুবিন্দু এবং দক্ষিণ মেরুবিন্দু এই অঞ্চলগুলোতে সূর্যরশ্মি এমনভাবে পড়ে যে অঞ্চলগুলোতে তাপমাত্রা হিমাঙ্কের নিচেও চলে যায়। তাহলে আশা করি এটা বোঝা গেল। এবার আমরা চলে আসি দ্বিতীয় পয়েন্টে। আমাদের দ্বিতীয় পয়েন্ট রয়েছে দিবাভাগের দৈর্ঘ্য। এটা জিনিসটা কি, আমাদের এটা পৃথিবী, তো একটা দিন হচ্ছে 21শে জুন আর একটা হচ্ছে 22 ডিসেম্বর। তাহলে এই যে দুটো দিন রয়েছে 21শে জুন আর 22শে ডিসেম্বর, তো 21শে জুন এবং 22শে ডিসেম্বর, 21শে জুন সূর্য উত্তর গোলার্ধে কিরণ দেয় আর 22শে জুন দক্ষিণ গোলার্ধে কিরণ দেয়। তাহলে উত্তর গোলার্ধে এই সময় সূর্য পৃথিবীর উপরিভাগে 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে, যার ফলে কি হচ্ছে উত্তর গোলার্ধে দিন বড় হয় আর রাত ছোট হয়। তেমনি একইভাবে 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের ওপর সূর্যরশ্মি এমনভাবে কিরণ দেয় অর্থাৎ 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করার দরুন এই অঞ্চলে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে দিনের পরিমাণটা বড় হয়। তাহলে যে অঞ্চলে একবার যখন 21শে জুন দিনের পরিমাণ বড় হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে সূর্য থেকে আগত তাপের পরিমাণটাও বেশি হচ্ছে, অর্থাৎ দিনের দৈর্ঘ্য বেশি হয়, তাপ বেশি শোষিত হচ্ছে। আবার দক্ষিণ গোলার্ধ 22শে ডিসেম্বর দিনের দৈর্ঘ্য বড় হয়, সেই সময় তাপ বেশি শোষিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে ইনসোলেশনের একটা বিশেষ তারতম্য বা নিয়ন্ত্রক। এবার আমরা চলে আসি তৃতীয় পয়েন্টে। তৃতীয় পয়েন্টটা কি, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এটা হচ্ছে আমাদের তৃতীয় পয়েন্ট, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। আমরা জানি যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সমান নয়, সবসময় একই রকম থাকে না। বিশেষ করে দুটো অবস্থান রয়েছে, একটা হচ্ছে অনুসুর অবস্থান আর একটা হলো অপসুর অবস্থান। তো এই অনুসুর অবস্থান 3 জানুয়ারি হয়ে থাকে, 3 জানুয়ারি, আর অপসুর অবস্থান 4 জুলাই। তাহলে একটা 3 জানুয়ারি হয়ে থাকে, একটা 4 জুলাই। তাহলে অনুসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে কম, 14 কোটি 70 লক্ষ কিমি। তাহলে 14 কোটি 70 লক্ষ কিমি, অর্থাৎ এই সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা হচ্ছে অনেক কম। আবার অপসুর অবস্থানে দেখা যায় কি 15 কোটি 20 লক্ষ কিমি। তাহলে একবার আমরা দেখতে পাচ্ছি যে 14 কোটি 70 লক্ষ কিমি, অর্থাৎ এই সময় সূর্য পৃথিবীর অনেক কাছাকাছি অবস্থান করে। তাহলে কাছাকাছি অবস্থানের দরুন কী হয়, তাপের পরিমাণ বেশি হয়। আবার অপসুর অবস্থানের ক্ষেত্রে দেখা যায় যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিছুটা বেশি, 15 কোটি 20 লক্ষ কিমি হয়ে যায়। তাহলে এই সময় তাপের পরিমাণ আবার কিছুটা কমে যায়। কেন? কারণ এই সময় সূর্য পৃথিবী থেকে বেশ কিছুটা দূরে অবস্থান করে। তবে অ্যাভারেজ দূরত্ব কত? অ্যাভারেজ দূরত্ব হচ্ছে 15 কোটি কিমি। এটা হচ্ছে নর্মাল দূরত্ব, 15 কোটি কিলোমিটার। এই সময় তাপের পরিমাণ মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এবার আমরা চলে আসছি পরের পয়েন্টে, আবহমণ্ডলের স্বচ্ছতা। এটা কি, আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে অর্থাৎ বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাসগুলো রয়েছে, এই স্তর বিন্যাসগুলোর মধ্যে একটা স্তরের নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারে বেশ কিছু কঠিন বস্তু কণা থাকে। এই কঠিন কণাগুলোকে বলা হয় এরোসল। এরোসল কেন বলা হয়েছে? এরো কথার অর্থ হচ্ছে বাতাস, আর সল কথার অর্থ হচ্ছে কণা, তাহলে ধূলিকণা। তাহলে বাতাসে ভাসমান যে সূক্ষ্ম ধূলিকণা সেগুলোকে বলা হয়েছে এরোসল। তো এই এরোসলগুলোর উপস্থিতির কারণে আমাদের
যে বায়ুমণ্ডল রয়েছে, অর্থাৎ এরকম যে সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো রয়েছে, এগুলো বায়ুমণ্ডলের একেবারে নিম্ন স্তরেই ভেসে বেড়ায়, নিম্ন স্তরেই অবস্থান করে। আর এই নিম্ন স্তরে অবস্থান করার দরুন সূর্য থেকে যে সৌরশক্তিটা আসছে, সেই সৌরশক্তির কিছুটা অংশ এই এরোসল কণাগুলো শোষণ করে নেয়। যার ফলে কি হচ্ছে, এই এরোসল কণাগুলো শোষণ করে নেওয়ার কারণে বায়ুমণ্ডলের যে স্বাভাবিক উষ্ণতা অর্থাৎ স্বাভাবিকের থেকে কিছুটা, স্বাভাবিক এর থেকে বেশি হয়ে যাচ্ছে তাপ, অর্থাৎ স্বাভাবিকের থেকে কিছুটা তাপমাত্রা বেশি হয়ে যাচ্ছে। কিন্তু যদি এই কণাগুলো না থাকতো, তাহলে সূর্য থেকে তাপ সরাসরি পৃথিবীর ওপর পড়তো, অর্থাৎ কোনো প্রকার কণা দ্বারা শোষিত হতো না। ফলে কি হতো, পৃথিবীর তাপমাত্রা নর্মাল থাকতো, পৃথিবীর তাপমাত্রা একেবারে নর্মাল থাকতো। তাহলে পৃথিবীর তাপমাত্রা আমরা কত জানি, নর্মাল তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়, যে সারা পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, ঠিক এটাই থাকতো। তো একমাত্র এই এরোসল কণাগুলোর উপস্থিতির কারণেই পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা অনেক গুণ বেড়ে যায়। আবার ভূপৃষ্ঠ যে তাপটা বিকিরণ করে রাত্রিবেলায়, সেই তাপটাও আবার মহাশূন্যে যেতে বাধা দান করে কোন কণাগুলো, এই এরোসল কণাগুলো যদি থাকে তবে। কিন্তু এগুলোর অনুপস্থিতি যদি থাকে বা এগুলো যদি না থাকে, তাহলে তাপ আসতে যেমন কোনো রকম সমস্যা হবে না, বা অন্যত্র তাপ যেমন শোষিত হবে না, তেমনি পৃথিবীপৃষ্ঠ থেকে বৃহৎ তরঙ্গরূপে যখন তাপটা ফিরে যাবে মহাশূন্যে, সেটাও সেই তাপের ক্ষেত্রেও কোনো প্রকার বাধা থাকবে না, ফলে তাপমাত্রাটা নর্মাল অবস্থায় বিরাজ করবে। এবার আমরা চলে আসি পরের পয়েন্টটা কি, সৌর কলঙ্ক। এই সৌর কলঙ্ক, আমাদের যে সূর্য রয়েছে, এই সূর্যের এই যে বহিঃপৃষ্ঠের যে অঞ্চলটা রয়েছে, এটাকে বলা হয়েছে ফটোস্ফিয়ার। সূর্যের বাইরে মানে বহির্ভাগের অংশ ফটোস্ফিয়ার, বা একে আমরা করোনা নামেও জানি। একটু আগে আমি বললাম যে সূর্যের বাইরের অংশকে বলা হয়েছে করোনা। তো এই অঞ্চলের তাপমাত্রা অনেক সময়, মানে সৌরপৃষ্ঠের অনেক জায়গায় তাপমাত্রা একরকম থাকে না, কোথাও কম কোথাও বেশি। তো যে জায়গাগুলোতে তাপের পরিমাণ কম থাকে, সূর্যের গায়ে যে জায়গাগুলোতে তাপের পরিমাণ কম থাকে, সেই জায়গাগুলোকে কালো রঙের দেখায়, কালো দেখায়। তো সূর্যের গায়ে যে কালো কালো দাগগুলো দেখা যায়, সেগুলোকে বলা হয়েছে সৌর কলঙ্ক। তাহলে সূর্যের গায়ে যদি তাপমাত্রা এরকম পার্থক্য থাকে, বা এরকম অসংখ্য কালো কালো দাগ যদি অবস্থান করে, তাহলে সেখান থেকে যে তাপটা বেরোয়, সেই তাপের পরিমাণটাও কম। তাহলে পৃথিবীর দিকে সেই ধরনের সৌর কলঙ্ক থেকে যদি তাপ পৃথিবীর দিকে আসে, তাহলে পৃথিবীও তাহলে কম তাপ অনুভব করবে, তাই না? পৃথিবীও কম তাপ অনুভব করবে, ফলে কী হবে, পৃথিবীতে তাপমাত্রার পরিমাণ কমে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের টপিক। তো এখান থেকে বেশ কিছু কোশ্চেন আমরা পেয়ে যাই, যেমন ইনসোলেশন কাকে বলে, তারপরে ইনসোলেশনের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো, তারপরে অ্যালবেডো বলতে কী বোঝো, কার্যকারী সৌর বিকিরণ বলতে কী বোঝো, এবং আরও একটা প্রশ্ন হচ্ছে কি, যে সৌর কলঙ্ক বলতে কী বোঝো। তো আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। আমি যথাসাধ্য পরের ভিডিওতে তোমাদের সেই সমস্যাগুলো তুলে ধরবো, যাতে তোমরা এর মধ্য দিয়ে বিশেষ সুবিধাগুলো পেয়ে থাকো। তবে আপাতত আজকে এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পারলে অবশ্যই শেয়ার করো, কারণ তোমরা যদি বেশি বেশি করে কমেন্ট, লাইক এবং শেয়ার করো, তাহলে আমি মানে ইন্সপিরেশন পাবো নতুন করে আরও ভিডিও বানানোর, যাতে তোমাদের কাছে আমি আরও অনেক সহজ সরলভাবে তুলে ধরতে পারি। তাহলে আজ পর্যন্ত এটুকুই, ধন্যবাদ। আবার দেখা হবে, আলোচনা হবে, এরকম নতুন একটা টপিক নিয়ে আসবো বায়ুমণ্ডল থেকেই। এটা প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট নিয়ে আসবো আবার।
তো সেখানে আলোচিত হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলেকেই। ভালো থেকো, সুস্থ থেকো।